Honorable Speaker, I present the budget for 24-25. Introduction. The people of India have reposed ভারতের মানুষরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকারকে নিজের বিশ্বাস ব্যক্ত করেছেন এবং তার নেতৃত্বে সরকারকে ঐতিহাসিক তৃতীয়বার জন্য নির্বাচিত করেছেন। আমাদের নীতির প্রতি তাদের সমর্থন, আস্থা এবং বিশ্বাসের জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা দৃঢ় সংকল্প যে সমস্ত ধর্ম, জাতি, লিঙ্গ এবং আয়ুর ভারতীয়রা তাদের জীবনের লক্ষ্য এবং আকাঙ্ক্ষাকে পূর্ণ করার দিশাতে পর্যাপ্ত প্রগতি করুক। বৈশ্বিক যে সন্দর্ভ, যদিও বিশ্বের অর্থব্যবস্থা আমাদের আশার থেকে ভালো কাজ করছে, তবুও এটি নীতিগত অনিশ্চয়তা দ্বারা প্রভাবিত হচ্ছে। যে ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা এবং বন্দর পরিবহনে যে অসুবিধাগুলি হয়েছে, সেগুলি মুদ্রাস্ফীতির যে রিস্ক সেটাকেও বেরিয়ে চলেছে এবং এই বিষয়ে ভারতের আর্থিক বিকাশ একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এবং আগামী বছরগুলিতে ভারত এভাবেই প্রগতির রাস্তায় অগ্রসর থাকবে। ভারতের মুদ্রাস্ফীতি কম রয়েছে এবং স্থির রয়েছে, তথা এটি 4% লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে স্থায়ী মুদ্রাস্ফীতি খাদ্য, ইন্ধন ছাড়া এগুলি হচ্ছে 3.1% এবং এটি সুনিশ্চিত করার জন্য প্রয়াস করা হচ্ছে যে জিনিসগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেগুলি বাজারে যেন তাদের সরবরাহ যথেষ্ট পরিমাণে থাকে। অন্তর্বর্তীকালীন বাজেট, যেমনটি অন্তর্বর্তীকালীন বাজেটে বলা হয়েছিল যে আমরা 4টি মুখ্য সমূহর, যেমন গরিব মানুষ, মহিলা, যুবক সম্প্রদায় এবং অন্নদাতাদের ওপর আমাদের দৃষ্টি দিতে হবে। গরিব, মহিলা, যুব সম্প্রদায় এবং অন্নদাতাদের জন্যে আমরা 1 মাস আগে সমস্ত মুখ্য ফসলগুলির জন্য উচ্চতম ন্যূনতম সমর্থন মূল্যর ঘোষণা করেছি এবং দামের ওপর অন্তত 50% মার্জিন দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেছি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাকে 5 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং যাতে 80 কোটিরও বেশি মানুষ লাভান্বিত হচ্ছেন। অন্তর্বর্তীকালীন বাজেটে ঘোষিত যে সমস্ত প্রকল্পগুলি আছে সেগুলিকে কাজে লাগানোর জন্য সমস্ত কাজ আমরা করে চলেছি এবং যে আবন্টন সেগুলিও করা হয়ে গেছে। বাজেটের মুখ্য বিষয়, পুরো বছরে এই কথাকে মাথায় রেখে এই বাজেটে বিশেষ করে রোজগার এবং কৌশল প্রশিক্ষণ, MSME এবং মধ্যবর্গের ওপর আমরা নজর দিচ্ছি। বিশেষ করে আমি রোজগার, কৌশল প্রশিক্ষণ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার জন্য প্রধানমন্ত্রী মহোদয়ের 5টি প্রকল্প এবং 5টি প্রকল্পের ঘোষণা করতে অত্যন্ত আনন্দিত বোধ করছি, যাতে 5 বছরের সময়কালে 4.1 কোটি যুবকরা লাভান্বিত হবেন। এর জন্য কেন্দ্রীয় পরিব্যয় 2 লাখ কোটি টাকার রাখা হয়েছে। আমি এ বিষয়ে আরেকটু পরে আরও বেশি কথা বলবো যখন, এবং আমি নেক্সট এই বিষয়ে আপনারা দেখতে পারবেন এবং এই বিষয়ে শিক্ষা, রোজগার এবং কৌশল প্রশিক্ষণের জন্য 1.48 লক্ষ কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে। বাজেটের যে প্রাথমিকতা, মানুষেরা আমাদের সরকারকে দেশকে সুদৃঢ় বিকাশ এবং চতুর্মুখী উন্নয়নের রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ প্রদান করেছেন। অন্তর্বর্তীকালীন বাজেটে আমরা বিকশিত ভারতে আমাদের যে লক্ষ্য তার জন্য একটি বিস্তৃত রোডম্যাপ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। অন্তর্বর্তীকালীন বাজেটে নির্ধারিত কার্যনীতি অনুসারে এই বাজেটে সমস্ত মানুষের জন্য ভরপুর অবসরের সুযোগ সৃজন করার জন্য যে নিম্নলিখিত প্রাথমিকতাগুলি আছে সেগুলি আমরা একটি সতত পরিকল্পনা করব। সে বিষয়ে প্রথম, কৃষিতে উৎপাদনশীলতা এবং অনুকূলতা, এবং দ্বিতীয় রোজগার এবং কৌশল প্রশিক্ষণ, এবং
তৃতীয় সমাবেশী মানব সংসাধন বিকাশ এবং সামাজিক ন্যায়। চতুর্থ বিনির্মাণ এবং সেবা। পঞ্চম শহরের বিকাশ। ষষ্ঠ ঊর্জা সুরক্ষা। সাত পরিকাঠামো উন্নয়ন এবং অষ্টম নবোন্মেষ অনুসন্ধান বিকাশ এবং 9 আগামী প্রজন্মের সংস্কার। আগামী বাজেটগুলিকে এর ওপর ভিত্তি করে প্রস্তুত করা হবে এবং নতুন প্রাথমিকতা এবং কার্যগুলিকে শামিল করা হবে। আর্থিক নীতি ফ্রেমওয়ার্কের ভিত্তিতে একটি বিস্তৃত ব্যবস্থা তৈরি করা হবে, যে বিষয়ে আমি এই ভাষণে বলবো এরপরে। এবং এই বাজেটে পরিবর্তনের যে সম্ভাবনাগুলো আছে তার সঙ্গে এই প্রাথমিকতাগুলিকে পূর্ণ করার দিশায় এই প্রথমবার যে বিশিষ্ট কাজগুলি শুরু করা হবে তারও বিস্তৃত বিবরণ দেওয়া হবে। এবং এই বাজেটে কিছু পুরনো ঘোষণাগুলিকে এই উদ্দেশ্যে আবার এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, যাতে বিকশিত ভারতের লক্ষ্যের দিশায় আমাদের যাত্রার গতি যেন খুব দ্রুত গতিতে এগিয়ে যায় এবং সেই ঘোষণাগুলিকে আরও সশক্তিকরণের মাধ্যমে সেই কাজ যেন আমরা করে উঠতে পারি। প্রাথমিকতা 1, কৃষিতে উৎপাদনশীলতা এবং অনুকূলশীলতা। পরিবর্তনকালী কৃষি অনুসন্ধান। আমাদের সরকার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এবং জলবায়ু অনুকূল বিকাশের জন্য জোর দেওয়ার উদ্দেশ্যে কৃষি অনুসন্ধান ব্যবস্থার ব্যাপক সমীক্ষা করবে এবং একে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একে অর্থ প্রদান করা হবে, যাতে বেসরকারি ক্ষেত্রকেও নিয়ে নেওয়া হবে। সরকার এবং সরকারের বাইরের সমস্ত ক্ষেত্রের বিশেষজ্ঞরা এই ধরনের অনুসন্ধানের মধ্যে কাজ করবেন এবং সরকার এবং সরকারের বাইরে দুটি ক্ষেত্রে বিশেষজ্ঞরা এই ধরনের অনুসন্ধানের দিকে এগিয়ে চলবেন এবং নতুন ধরনের ব্যবস্থা গ্রহণ করা। কৃষকদের কৃষিকাজের জন্য 32টি কৃষি এবং বাগিচা ফসলের নতুন 109টি উচ্চ ফলনশীল এবং জলবায়ু অনুকূল ফসল তৈরি করা হবে কৃষকদের দ্বারা। প্রাকৃতিক কৃষি। আগামী 2 বছরে পুরো বছরে 1 কোটি কৃষকদের প্রাকৃতিক কৃষির জন্য সহায়তা প্রদান করা হবে, যাতে প্রমাণপত্র এবং বন্ডিং ব্যবস্থাও শামিল থাকবে। এর ক্রিয়ান্বয়নের জন্য বৈজ্ঞানিক সংস্থা এবং ইচ্ছুক গ্রাম পঞ্চায়েতগুলির মাধ্যমে এই কাজগুলি করা হবে। 10,000 আবশ্যকতা আধারিত আদান সংস্থান কেন্দ্র স্থাপিত করা হবে। ডাল এবং তৈলবীজের যে মিশন, ডাল এবং তৈলবীজের ওপর আত্মনির্ভর হওয়ার জন্য এই ফসলগুলির উৎপাদন, স্টোরেজ এবং বিপণনকে আরও সুদৃঢ় করে তোলা হবে। যেমনটি অন্তর্বর্তীকালীন বাজেটে ঘোষণা করা হয়েছিল যে সর্ষে, বাদাম, তেল, সয়াবিন এবং সর্ষের ওপর সূর্যমুখী তেলের ওপর আত্মনির্ভরতা প্রাপ্ত করা হবে এবং একটি কার্যনীতি প্রস্তুত করা হবে। সবজি উৎপাদন এবং তার সরবরাহ শৃঙ্খলা। প্রমুখ উপভোক্তা কেন্দ্রের কাছাকাছি খুব বেশি পরিমাণে সবজি উৎপাদন ক্লাস্টার বিকশিত করা হবে এবং আমরা এই ফসলের বিতরণ বা স্টোরেজের সমেত সবজি সরবরাহের শৃঙ্খলার জন্য কৃষকদের উৎপাদক সংগঠন এবং সমবায় সমিতি এবং স্টার্টআপগুলিকে উৎসাহিত করব। কৃষির জন্য ডিজিটাল সার্বজনিক পরিকাঠামো। প্রায়োগিক পরিযোজনার সফলতার দ্বারা উৎসাহিত হয়ে আমাদের সরকার 3 বছরে কৃষক এবং তাদের জমিকে শামিল করার উদ্দেশ্যে রাজ্যের সাথে মিলে কৃষিতে ডিজিটাল সার্বজনিক পরিকাঠামো ডিপিআইকে লাগু করার জন্য সহায়তা করবে এবং এই বছরে ডিপিআইয়ের ব্যবহার করে 400 জেলাতে খরিফ ফসলের ডিজিটাল ফসল সার্ভে করা হবে এবং 6 কোটি কৃষক এবং তাদের জমির যে বিবরণ কৃষক এবং জমি রেজিস্ট্রিতে নেওয়া হবে, লেখা হবে এবং এছাড়া 5টি রাজ্যে জল সমর্থ আধারিত কৃষক ক্রেডিট কার্ড জারি করা হবে। 5টি রাজ্যে এই কাজটি হবে। যে নিউক্লিয়াস ব্রিডিংয়ের কেন্দ্র সেগুলি আমরা স্থাপন করব এবং তার জন্য আর্থিক সহায়তা উপলব্ধ করানো হবে। প্রনের জন্য, চিংড়ির জন্য, তাদের প্রসেসিং এবং তাদের রপ্তানির জন্য ন্যাবার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা
দেওয়া হবে এবং রাষ্ট্রীয় সমবায় নীতি। আমাদের সরকার সমবায় ক্ষেত্রে প্রণালীগত, ব্যবস্থাগত এবং চতুর্মুখী বিকাশের জন্য রাষ্ট্রীয় সমবায় নীতি নিয়ে আসবে। এই নীতির লক্ষ্য গ্রামীণ অর্থ ব্যবস্থার বিকাশে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া এবং খুব বড় পরিমাণে রোজগারের সুযোগ সৃষ্টি করা হবে এই উদ্দেশ্য। এই বছর আমরা কৃষি এবং সম্বন্ধিত ক্ষেত্রের জন্য 1.52 লাখ কোটি টাকার ব্যবস্থা করেছি। প্রাথমিকতা 2, রোজগার এবং কৌশল প্রশিক্ষণ। রোজগার সম্বন্ধিত উৎসাহ প্রদানের জন্য আমাদের সরকার প্রধানমন্ত্রী প্যাকেজের মাধ্যমে রোজগার সম্বন্ধিত উৎসাহ দেওয়ার জন্য নিম্নলিখিত 3টি প্রকল্পকে লাগু করবে। এটি ইপিএফও নামাঙ্কন এবং প্রথমবার রোজগার পাওয়া যে মানুষ তাদের চিহ্নিত করার জন্য এবং কর্মচারী এবং নিয়োগকর্তাদের সহায়তা প্রদান করার উপর ভিত্তি করে স্থাপিত হবে। এবং যোজনা ক, প্রথমবার যারা রোজগার পাবেন এই প্রকল্পের মাধ্যমে সমস্ত ঔপচারিক ক্ষেত্রতে যারা কাজ করতে আসবেন সমস্ত নবনিযুক্ত ব্যক্তিদের 1 মাসের বেতন দেওয়া হবে। ইপিএফওতে পঞ্জীকৃত প্রথমবার যারা রোজগার পাবেন তাদের 1 মাসের বেতন সরাসরি তাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে 3টে ভাগে করা হবে, যেটি অধিকতম 15,000 টাকা হবে এবং এই প্রকল্পের অন্তর্গত পাত্রতা সীমা 1 লাখ মাসিক বেতন হবে এবং এই প্রকল্পের মাধ্যমে 210 লক্ষ যুবকরা লাভান্বিত হবে এই আশা আমরা রাখছি। প্রকল্প খ, বিনির্মাণ ক্ষেত্রে রোজগার সৃজন। এই প্রকল্পে বিনির্মাণ ক্ষেত্রতে অতিরিক্ত রোজগারকে উৎসাহ দেওয়া হবে এবং প্রথমবার রোজগার যারা পাচ্ছে তাদের রোজগারের সঙ্গে জড়িত থাকবে এবং সরাসরি কর্মচারী এবং নিয়োগকর্তা দুজনকেই নির্দিষ্ট পরিমাণে রোজগারের প্রথম 4 বছরে ইপিএফওতে তাদের ভাগীদারি সম্পর্কিত প্রোৎসাহন দেওয়া হবে এবং এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার রোজগার যারা পাচ্ছেন 30 লক্ষ যুবক এবং তাদের নিয়োগকর্তার লাভান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 লক্ষ যুবকরা এর মাধ্যমে লাভান্বিত হবেন। প্রকল্প গ, নিয়োগকর্তাদের সহায়তা। নিয়োগকর্তাদের উপর কেন্দ্রীভূত এই প্রকল্পে সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত রোজগারকে শামিল করা হবে। 1 লক্ষ প্রতি মাসের বেতনের মধ্যে সমস্ত অতিরিক্ত রোজগারের গণনা করা হয়ে থাকবে এবং সরকার প্রত্যেক অতিরিক্ত কর্মচারীর সম্বন্ধে নিয়োগকর্তার ইপিএফও অংশদানের জন্য 2 বছর অবধি 3,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং এই প্রকল্পের মাধ্যমে 50 লাখ ব্যক্তি অতিরিক্ত রোজগারের সম্ভাবনা সৃষ্টি হবে। 50 লাখ মানুষ রোজগার পাবেন, এটি আমাদের আশা। কাজে মহিলাদের অংশগ্রহণ। আমরা উদ্যোগের সহায়তায় যারা মহিলারা বাইরে কাজ করেন তাদের শিশু গৃহ স্থাপন করে যে মহিলারা বাইরে কাজ করেন তাদের অংশীদারিত্ব আরও সুবিধাজনক করে তোলার চেষ্টা করব এবং এছাড়াও এই অংশীদারিত্বে মহিলা বিশিষ্ট কৌশল প্রশিক্ষণ কার্যের আয়োজন করার জন্য এবং মহিলা স্বসহায়তা সমূহ উদ্যোগপতিদের জন্য তাদের বাজার অবধি পৌঁছানোর কাজ আমরা করে চলব এবং কৌশল প্রশিক্ষণ প্রকল্প আমরা প্রধানমন্ত্রী প্যাকেজের অন্তর্গত 4র্থ প্রকল্পের মাধ্যমে রাজ্যের সংস্কার এবং উদ্যোগের সহায়তায় কৌশল প্রশিক্ষণের জন্য কেন্দ্র দ্বারা যে প্রকল্পের ঘোষণা করতে চলেছি আমি তার জন্য অত্যন্ত আনন্দিত। 5 বছরের সময়কালে 20 লাখ যুবকদের এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে যাবে। 1000 ট্রেনিং ইনস্টিটিউট খোলা হবে এবং স্পোক ব্যবস্থার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলি খোলা হবে এবং তাদের যে ধরনের দক্ষতা এই কাজে দরকার সে সম্পর্কে
সম্পর্কিত পাঠ্যক্রমের বিষয়বস্তু এবং ফ্রেমওয়ার্কও তৈরি করা হবে এবং নতুন উঠে আসা দরকারের এবং প্রয়োজনীয়তার জন্য নতুন পাঠ্যক্রম সূচনা করা হবে। সরকার সম্বন্ধিত নীতির গ্যারান্টির সাথে 7.5 লক্ষ পর্যন্ত টাকার ঋণের সুবিধা দেবে এবং মডেল কৌশল ঋণ প্রকল্পকে সংশোধিত করবে এবং এর ফলে প্রতি বছর 25,000 ছাত্র সহায়তা প্রাপ্ত হবে। এটি আমাদের আশা, প্রত্যেক বছর তারা এই সহায়তা পাবে। শিক্ষা ঋণ সরকারের প্রকল্প এবং নীতির অধীনে কোনো লাভের জন্য যারা যোগ্য নয় সেই ধরনের যুবকদের সাহায্য করার জন্যে আমি যে প্রতিষ্ঠানগুলি আছে আমাদের দেশে তার জন্য উচ্চতর শিক্ষার জন্য 10 লাখ টাকা অবধি ঋণের জন্য একটি আর্থিক সহায়তার ঘোষণা করছি। এই উদ্দেশ্যের জন্য প্রতি বছর 1 লাখ এই উদ্দেশ্যের জন্য প্রতি বছর 1 লক্ষ বিদ্যার্থীকে প্রত্যক্ষভাবে ঋণ অর্থরাশি যাতে পৌঁছে দেওয়া যায় তার 3% যাতে পৌঁছে দেওয়া যায় তার বাৎসরিক ভাউচার এই জন্য দেওয়া হবে। অগ্রাধিকার 3 সমাবেশী যে মানব সম্পদ বিকাশ এবং সামাজিক ন্যায়ের যে পরিপূর্ণতা আছে তার দৃষ্টিকোণের ক্ষেত্রে আমাদের সরকার মানুষের ক্ষেত্রে বিশেষ করে কৃষক, যুবক, মহিলা এবং গরিবদের ব্যাপ্তির জন্য এবং তাদের সর্বসমাবেশী বিকাশের জন্য আমরা প্রতিবদ্ধ। সমগ্ররূপে সামাজিক ন্যায় প্রাপ্ত করানোর জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাস্থ্যের বিভিন্ন যে কার্যপ্রণালী আছে তার সেসব বিভিন্ন ক্ষেত্রে সমস্ত মানুষকে একজোট করে পরিপূর্ণতার সাথে একটি দৃষ্টিকোণ আমরা চালু করব যাতে তাদের ক্ষমতার মধ্যে সংস্কার করা যায় এবং তাদের সুদৃঢ়করণ করা সম্ভব হয়। যারা শিল্পী রয়েছেন এবং যারা কারিগর রয়েছেন এবং যারা অনুসূচিত জাতি এবং জনজাতির মানুষেরা রয়েছেন এবং মহিলা শিল্পী যারা রয়েছেন তাদের কাজের সহায়তা প্রদানের উদ্দেশ্যের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী স্বনিধি, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় জীবিকা মিশন এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মতো বিভিন্ন যোজনার কাজ আমরা শুরু করব। এই কাজকে আমরা আরও ত্বরান্বিত করছি। দেশের পূর্বভাগে রাজ্যের প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে এই এলাকা সমৃদ্ধ এবং এখানের সাংস্কৃতিক পরম্পরা অনেক বছর ধরে চলে এসছে, এই ঐতিহ্য অনেক দিন ধরে চলে এসেছে। আমরা বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এদেরকে একজোট করে আমরা দেশের পূর্ব ক্ষেত্রের যাতে চতুর্মুখী বিকাশ হয় তার জন্য আমরা একটি যোজনা শুরু করব। এই যোজনার মধ্যে মানব সম্পদের বিকাশ, তার রচনা, আর্থিক বিভিন্ন কাজের সৃজন কার্য সম্পন্ন হবে যাতে এই ক্ষেত্র বিকশিত ভারতের লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারে। অমৃতসর, কলকাতার মতো যে জায়গাগুলি আছে সেই এলাকায় উন্নতির জন্য আমরা তার বিকাশে সহায়তা করব। এই এলাকার এই করিডোরের বিকাশের জন্য আমরা আরও অনেক কাজ করব। গয়ার শিল্পোদ্যোগী কেন্দ্রকে সাংস্কৃতিক ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এই ধরনের যে প্রাচীন সাংস্কৃতিক কেন্দ্রগুলি আছে তাকে ভবিষ্যতের জন্য বিকশিত করার জন্য একটি ভালো মডেলও আমরা এখানে তৈরি করব। এই মডেলের মাধ্যমে আমরা আমাদের বিকাশ যাত্রায় বিকাশে আমরা উত্তরাধিকার এবং ঐতিহ্যকে একসাথে নিয়ে চলব এবং এটি এখানে প্রতিফলিত হবে। আমরা 24,000 কোটি টাকার ব্যয়ে পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়েতে ভাগলপুর এক্সপ্রেসওয়ে, বোধগয়া, রাজগীর, বৈশালী, দারভাঙ্গা সড়ক পথের যে যোজনা আছে তার বিকাশ এবং বক্সারের ওপর গঙ্গা নদীর ওপর 2 লেনের একটি অতিরিক্ত ব্রিজ বানানোর জন্যও সহায়তা আমরা করব। $21,400 কোটি টাকার ব্যয়ে যে একটি বিদ্যুৎ যোজনা আমরা শুরু করব যার মধ্যে 2400 মেগাওয়াটের একটি নতুন বিদ্যুৎ ক্ষেত্র শুরু করা হবে এবং এই ভাবনাও আমাদের রয়েছে। বিহারে নতুন যে বিমানবন্দর রয়েছে, মেডিকেল কলেজ এবং বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে অনেক পরিকাঠামোগত উন্নতি করা হবে।
পুঁজিগত নিবেশের ক্ষেত্রে সহায়তা করার জন্য একটি অতিরিক্ত বন্টন রাশি চালু করা হবে। বহুপক্ষীয় বিকাশের ক্ষেত্রে ব্যাংকের সহায়তার জন্য বিহার সরকারের যে অনুরোধগুলি ছিল তাতে আমরা দ্রুত গতিতে কাজ করব। অন্ধ্রপ্রদেশের পুনর্গঠন অধিনিয়ম। আমাদের সরকার অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন অধিনিয়মের মধ্যে করা যে সমস্ত বাধ্যবাধকতাগুলি আছে সেইটি শুরু করার ক্ষেত্রে আমরা প্রয়াস করেই চলেছি। রাজ্যের রাজধানীর যে সমস্ত দরকার আছে সেই আবশ্যকতাগুলিকে আমরা মাথায় রেখে কাজ করছি এবং এই বিষয়ে আমরা কাজ করে চলেছি। এর জন্য আমরা পাক্ষিক বিকাশ এজেন্সির মাধ্যমে একটি বিশেষ আর্থিক সুবিধা আমরা প্রদান করব। এই বিত্তবর্ষে বর্তমান আর্থিক বছরে 15,000 কোটি টাকার এবং আগামী বছরে আরও অতিরিক্ত অর্থরাশির বরাদ্দকরণ আমরা করব। আমাদের সরকার যে সেচের পরিযোজনার ক্ষেত্রে এবং অন্ধ্রপ্রদেশ এবং সেখানের কৃষকদের যেটি জীবনরেখা তার বিত্তপোষণ করে তাকে যত তাড়াতাড়ি সম্ভব উন্নতি করতে এবং তার যে জীবনরেখা আছে তার উন্নতির জন্য আমরা বদ্ধপরিকর এবং এই বিষয়ে আমরা কাজ করেই চলব। এর জন্য আমাদের দেশের যে খাদ্য সুরক্ষা আছে তাতেও অত্যন্ত সহযোগিতা পাওয়া যাবে। এই নিয়মের অন্তর্গত বিকাশকে আমরা যাতে আরও অগ্রাধিকার দিতে পারি তার জন্য বিশাখাপত্তনম, চেন্নাই যে এ সমস্ত যে করিডোরগুলি আছে সেই ধরনের ক্ষেত্রতে এবং হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের মতো যেসব শিল্প উদ্যোগের ক্ষেত্রগুলি আছে এবং সেখানে জল, বিদ্যুৎ এবং সড়কের মতো বিভিন্ন যে মৌলিক সুবিধাগুলি আছে সেগুলি চালু করা হবে। আর্থিক বিকাশের জন্য পুঁজিগত নিবেশের জন্য এই বছর একটি অতিরিক্ত অর্থরাশি বরাদ্দকরণ করা হবে। এই অধিনিয়মের মধ্যে যথা উল্লেখিত যে সীমা প্রকাশম আছে এবং যে পিছিয়ে পড়া এলাকার মানুষেরা আছেন তাদের জন্য বিশেষভাবে অনুদান দেওয়া হবে। PM আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত দেশের গ্রামীণ তথা শহরের যে ক্ষেত্র আছে তাতে 3 কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করা হবে এই ঘোষণা করা হচ্ছে, যার জন্য আবশ্যক যে অর্থরাশি আছে তা বরাদ্দকরণ করা হবে। মহিলা সঞ্চালিত বিকাশ। মহিলা সঞ্চালিত বিকাশকে আমরা অগ্রাধিকার দেবার জন্য এই বাজেটে মহিলা এবং বালিকাদের লাভ হবার জন্য 3 লাখ কোটি টাকার অধিকের অর্থরাশির বন্টনের ব্যবস্থা করা হবে। এই আর্থিক বিকাশের ক্ষেত্রে মহিলাদের ভূমিকাকে আরও সুদৃঢ় করবে এবং তার জন্য সরকারের যে বাধ্যবাধকতা আছে সেই বিষয়ে আমরা কাজ করব। প্রধানমন্ত্রী জনজাতি উন্নতি গ্রামীণ যোজনা। জনজাতি বিভিন্ন যে সমুদায়গুলি আছে তাদের আর্থিক স্থিতিতে উন্নতি করানোর জন্য আমরা যে জনজাতি বহুল যে গ্রামগুলি আছে এবং যে সমস্ত আকাঙ্ক্ষী জেলাগুলো আছে সেখানে আমরা এই জন্য তাদের উন্নতির জন্য আমরা একটি প্রধানমন্ত্রী গ্রাম যোজনার সূত্রপাত করব। এর মধ্যে 63,000 গ্রামকে সামিল করা হবে, যার মধ্যে 5 কোটি জনজাতি মানুষেরা এর লাভ পাবেন। পূর্বোত্তর ক্ষেত্রে ব্যাংকের শাখা। ব্যাংকিং সেবায়ের বিস্তার করার জন্য পূর্বোত্তর ক্ষেত্রে ভারতীয় যে ভুক্তদান আছে এই ক্ষেত্রে 100-র বেশি আরও নতুন শাখা স্থাপন করা হবে। এই বছর আমি গ্রামীণ সংরচনার ক্ষেত্রে কাঠামোগত বিভিন্ন পরিবর্তন করব, তার জন্য 2.66 লাখ টাকার অর্থরাশির বন্টন করার সিদ্ধান্ত নিয়েছি। অগ্রাধিকার 4 নির্মাণ এবং সেবা। MSMEকে আরও অগ্রাধিকার দেওয়ার জন্য সহযোগিতা। MSMEকে এই বাজেটে
নির্মাণ এবং তার শ্রম প্রদান করার জন্য এবং তার অবকাঠামোগত পরিবর্তন করার জন্য ভালো করে এই বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। আমরা একটি প্যাকেজ বানিয়েছি যাতে এমইসিবি এর ক্ষেত্রে আর্থিক পোষণ এবং বিভিন্ন আর্থিক সহায়তার বিষয়কে সামিল করা হয়েছে, যাতে তাদেরকে উত্তরোত্তর উন্নতি করার জন্য সহায়তা দেওয়া যায়। যেরকম অন্তর্বর্তীকালীন বাজেটে উল্লেখ করা হয়েছিল, নিম্নলিখিত বিশেষ উপায়গুলিকে ঘোষণা করতে আমি অত্যন্ত প্রসন্নতার সাথে এটি ঘোষণা করছি। এমএসএমইর জন্য ঋণ গ্যারেন্টি যোজনা আমরা চালু করছি। তৃতীয় পক্ষের গ্যারেন্টির ছাড়া মেশিন এবং উপকরণের ক্রয়ের জন্য এমএসএমইকে আরও ঋণের সুবিধা দেওয়ার জন্য একটি ঋণ গ্যারেন্টি যোজনার সূত্রপাত করা হবে। এই যোজনা এমএসএমইর ঋণের যে সমস্যাগুলি আছে তার আধারে এগুলিকে লক্ষ্য রাখা হবে এবং এগুলিকে মাথায় রেখে সঞ্চালিত করা হবে, এবং 100 কোটি টাকার গ্যারেন্টির কভার দেওয়ার জন্য আমরা একটি নীতি বানাতে চাইছি। এই ঋণের যে রাশি আছে, অর্থরাশি, তা আরও অধিকও হতে পারে। যারা ঋণ নেবে তাদেরকে একটি তৎকালীন গ্যারেন্টি দেওয়া হবে এবং যে কমতি ঋণ আছে তার ক্ষেত্রে একটি বার্ষিক গ্যারেন্টি শুল্ক দেওয়া হবে। এই ক্ষেত্রে একটি নতুন মডেল স্থাপন করা হবে। সার্বিক ক্ষেত্রে ব্যাম ঋণের ক্ষেত্রে এই ভারী নিবেশের ক্ষেত্রে তার যে ইনহাউস ক্ষমতা আছে তার নির্মাণ করা হবে। এমএসএমই ডিজিটাল ফুটপ্রিন্টের যে অঙ্ক আছে তার আধারে একটি নতুন ঋণের ভাবনা করা হবে এবং একে বিকশিত করার জন্য একটি অগ্রণী ভূমিকা পালন করা হবে। এর মাধ্যমে শুধুমাত্র যে ব্যবসা আছে তার যে মানদণ্ড আছে, তাতে যে ঋণের বিষয় আছে, তাতে একটি সংস্কার করার আশা রাখা হচ্ছে। এর মধ্যে কোনো আনুষ্ঠানিকভাবে লেখা ছাড়াও যে এমএসি হবে তাও সেখানে কভার করা সম্ভব হবে এবং এই সংকটের সময়কালে এমএসএমইকে ঋণ সহায়তা করা হবে। আমি এমএসএমইকে তার সংকটের যে সময় থাকবে সেই সময় ব্যাংক ঋণ চালু করার সুবিধার জন্য একটি নতুন ব্যবস্থার ঘোষণা করছি এবং এটি ঘোষণা করার সময় আমি প্রসন্নতার সাথে সদনকে জানাতে পারছি তার নিয়ন্ত্রণের বাইরে বিভিন্ন কারণের জন্য একটি স্পেশাল মেনশন অ্যাকাউন্টের স্তরে যদি কোনো ব্যবসা চালু করার ক্ষেত্রে এবং কোনো ঋণের যদি আবশ্যকতা হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সরকার সম্বর্ধিত নিধির মাধ্যমে সেই বিষয়ে ঋণ যাতে উপলব্ধ করা যায় সেই বিষয়ে সহায়তা করবে। মুদ্রা ঋণের সীমাকে সেই শিল্পোদ্যোগীদের ক্ষেত্রে এখন 10 লাখ টাকা যেটি বর্তমানে রয়েছে তা থেকে বাড়িয়ে 20 লাখ টাকার মাত্রায় পৌঁছে দেওয়া হবে এবং যারা তরুণ শ্রেণীরা আছেন তার ক্ষেত্রে যারা ঋণ নিয়েছেন এবং আগের যে ঋণ ছিল তাকে সফলতার সাথে সেই ঋণগুলোকে যারা চুকিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে এটি কাজ হবে। এবং ব্যবসার ক্ষেত্রে আরও সম্ভাবনা আছে। এমএসএমইর ক্ষেত্রে তার ব্যবসার ক্ষেত্রে নগদের রূপে তাকে পরিবর্তন করে তার যে কার্যপুঞ্জি আছে তাকে লক করার জন্য আমি যারা ক্রেতারা আছে তাদেরকে ট্রেড প্ল্যাটফর্মে সামিল করার জন্য ব্যবসার এই যে সীমা আছে তাকে 500 কোটি টাকা থেকে বাড়িয়ে 250 কোটি টাকা বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই উপায় সিপিএসই থেকে তথা 7,000 আরও কোম্পানিগুলিকে এই প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন ছোট মধ্য ব্যবসা যে আছে তাদেরকেও এই পরিধিতে সামিল করা হবে। এমএসএমই এর মধ্যে যে শাখাগুলি আছে, সিডবি এর যে শাখাগুলি আছে সেগুলি 3 বছরের মধ্যে যে প্রমুখ এমএসএমইর যে ক্লাস্টারগুলি আছে তাদেরকে সেবা প্রদান করার জন্য নিজের প্যাড বাড়ানোর জন্য নতুন নতুন শাখা খুলবে এবং তাদেরকে সরাসরিভাবে ঋণ দেবে। এই বছর এই ধরনের 24টি শাখা চালু করা হবে এবং এর সাথে সাথে সেবা কভারেজের বিস্তার করা হবে এবং 168টি ক্লাস্টারের সংখ্যায় এটি পৌঁছে যাবে। ফুড ইরেডিয়েশনের গুণগত মান এবং তার সুরক্ষা পরীক্ষণের জন্য এমএসএমইকে কাজে লাগানো হবে এবং এমএসএমইর ক্ষেত্রে 50টি মাল্টি প্রোডাক্টের ফুড ইরেডিকেশনের স্থাপিত করার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হবে।
NABL মান্যতা দেওয়া 100টি খাদ্য গুণগত মানের ক্ষেত্রে প্রয়োগশালা এখানে তৈরি করা হবে এবং সেই ধরনের সুবিধা প্রদান করা হবে। ই-কমার্স কেন্দ্র, MSME তথা পারম্পরিক যে কারিগররা আছে তাদেরকে আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে উৎপাদনকে বেচার জন্য যাতে তারা সক্ষম হয় তার জন্য বেসরকারি সাহায্য নেওয়া হবে এবং এরকম বিভিন্ন কেন্দ্র তৈরি করা হবে। একটি নির্বাধ ব্যবসা এবং লজিস্টিকের ক্ষেত্রে এক ছাদের নিচে যাতে ব্যবসা করা যেতে পারে এবং সেবা পাওয়া যায় সেই ব্যবস্থা করা হবে। নির্মাণ এবং বিভিন্ন সেবার উপায়, শীর্ষ কোম্পানিগুলোর ক্ষেত্রে ইন্টার্নশিপ, প্রধানমন্ত্রী প্যাকেজের অন্তর্গত পঞ্চম যোজনার অন্তর্গতভাবে আমাদের সরকার 500টি শীর্ষ কোম্পানির মধ্যে 5 বছরে 1 কোটি যুবকদের ইন্টার্নশিপের সুযোগ প্রদান করার জন্য একটি ব্যাপক যোজনার সূত্রপাত করতে চলেছে। তাদেরকে বাস্তবিক জীবনে ব্যবসায়িক পরিবেশ এবং এই ব্যবসায়িক প্রযোগের সাথে বিভিন্ন ব্যবসায়ের ক্ষেত্রে এবং রোজগারের সুযোগ প্রদানের জন্য 12 মাসের তারা সেখানে অনুভব পাবে এবং এর জন্য অভিজ্ঞতা তারা অর্জন করবে এবং এই অভিজ্ঞতা থেকে ইন্টার্নশিপের জন্য এবং 6,000 টাকার একবারের সহায়তা তাদেরকে দেওয়া হবে। এই অর্থরাশির মাধ্যমে বিভিন্ন কোম্পানিগুলির থেকে প্রশিক্ষণের ব্যয় এবং ইন্টার্নশিপের ব্যয়ের 10% CSR নিধির মধ্য থেকে আমরা এই অর্থকে বহন করব। শিল্প উদ্যোগী পার্ক, আমাদের সরকার নগর যোজনার সাথে সম্বন্ধিত যোজনাগুলিকে যাতে ব্যবহার আরও ভালো করে করা যায় তার জন্য রাজ্য এবং বেসরকারি ক্ষেত্রের সহযোগিতায় রাজ্য এবং তার আশপাশের সাহায্যে তার নিবেশ হেতু প্লাগ অ্যান্ড প্লের যে পার্কগুলি আছে তা বিকশিত করতে আমরা সাহায্য করব। রাষ্ট্রীয় শিল্পোদ্যোগী করিডোরের ক্ষেত্রে 12টি এরকম শিল্পোদ্যোগী পার্ককে মঞ্জুরি দেওয়া হবে, এগুলিকে স্বীকৃত করা হবে। না, আপনি বসে পড়ুন, আপনি বসে পড়ুন, আপনি বসে পড়ুন। যারা রেন্টে আবাস নিচ্ছে, ভাড়া আবাস নিচ্ছে, তাদের ক্ষেত্রে যারা শিল্পোদ্যোগী যে কারিগররা রয়েছে তাদেরকে সহায়তা এবং সেই ভাড়া করা আবাসের ক্ষেত্রে যারা উদ্যোগী কারিগররা আছেন তাদেরকে সাহায্য করার প্রতিবদ্ধকতার সাথে আমরা ডরমিটরির মতো যেসব আবাসগুলি আছে তাদের ভাড়ার সুবিধা প্রদান করা হবে। পরিবহন উদ্যোগ, ভারতীয় উদ্যোগের ক্ষেত্রে অংশীদারি বাড়ানোর জন্য এবং অধিক রোজগার সৃজনের জন্য পট্টা এবং বিভিন্ন ফ্ল্যাগিংয়ের সংস্কার করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ মিশন, আমরা গুরুত্বপূর্ণ খনিজ যাতে দেশীয়ভাবে উৎপাদন করা যায় এবং তাদের রিসাইক্লিং এবং বিদেশে যাতে এগুলিকে পাঠানো যায় তার জন্য আমরা গুরুত্বপূর্ণ খনিজ মিশনের স্থাপনা করব। এর অধ্যাদেশে শিল্পোদ্যোগী বিকাশের ক্ষেত্রে কুশল কার্যশীলতা এবং দায়িত্ব ফ্রেমওয়ার্ক এবং এই কাঠামো এবং উপযুক্ত আর্থিক তন্ত্রর মাধ্যমে আমরা এই কাজ করব, এগুলিকে সামিল করা হবে। খনিজের খনন, আমাদের সরকার প্রথম থেকে করা খোঁজের আধারে খননের জন্য বিভিন্ন ব্লকের ক্ষেত্রে প্রথমবারের জন্য এর নিলামির কাজের সূত্রপাত করবে। ডিজিটাল সার্বজনিক সংগ্রহ যোজনা এর প্রয়োগ সেবা ক্ষেত্র থেকে বেসরকারি ক্ষেত্রে ব্যবসার সুযোগ এবং নবাচারের ক্ষেত্রে উদ্ভাবনীর ক্ষেত্রে DPIM এর প্রয়োগের আমি প্রস্তাব রাখছি। এই যোজনার ক্ষেত্রে ঋণ, ই-কমার্স, শিক্ষা, স্বাস্থ্য বিধি এবং ন্যায়, লজিস্টিক, MSME সেবার পূরণ হওয়ার জন্য এবং শহরের জন্য এই যোজনা বানানো হয়েছে। IBCK সিস্টেমের একীকৃত শিল্পোদ্যোগের প্ল্যাটফর্ম নিবালা
এই আইবিসির অন্তর্গত এর ফলাফলকে আরও ভালো করার জন্য এবং এই পারদর্শিতা দক্ষতা বাড়ানোর জন্য সংস্করণ এবং আরও ভালো করে যাতে একে একত্রিতভাবে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয় তার ব্যবস্থা করা হবে। এলএলপির ফ্ল্যাগশিপ ক্লোজার হেতু সেন্টার ফর প্রোটিং এক্সিলারেটেড কর্পোরেটের সেবা প্রদান করা হবে, যাতে বন্ধ করার সময় এই সময়কালকে কমানো যেতে পারে, হ্রাস করা যেতে পারে। রাষ্ট্রীয় কোম্পানি বিধি অধিকরণ আইবিসি 1000-এরও অধিক কোম্পানির সমাধান করেছে, যার পরিণামস্বরূপ ঋণদাতাদের 3.3 লক্ষ টাকার বেশির অর্থ তারা পেয়েছে এবং 3.3 লক্ষ টাকার বেশি টাকা এখান থেকে পাওয়া গেছে। এবং এছাড়াও 10 লাখ কোটি টাকার বেশি এরকম 28,000 মামলাকে স্বীকৃত করার আগেই এই ব্যাপারটির সম্পৃক্তকরণ সম্ভব হয়েছে এবং এই সমাধানের ক্ষেত্রে এটি ত্বরান্বিত করার জন্য উপযুক্ত পরিবর্তন করার বিভিন্ন সংস্কার কার্য সম্ভব হয়েছে এবং এই কাজে আরও সুদৃঢ়করণ করা হচ্ছে। অতিরিক্ত অধিকরণের স্থাপনা করা হচ্ছে এবং তার মধ্যে কিছু অধিকরণগুলিকে কোম্পানি অধিনিয়মের অন্তর্গতভাবে বিশেষভাবে মামলাগুলি নির্ণয় করানোর জন্য সূচিত করা হচ্ছে। ঋণ অধিকরণের এর সংস্কার এবং এর সুদৃঢ়করণের জন্য বিভিন্ন কথা হবে, যাতে ঋণ খুব তাড়াতাড়ি ফেরত করানো যায় তার জন্য অধিকরণ আরও শুরু করা হবে। অগ্রাধিকার 5 শহরের বিকাশ কেন্দ্র রূপে শহর রাজ্যের সাথে মিলে আমাদের সরকার বিকাশ কেন্দ্রগুলির রূপে শহরগুলিকে বিকশিত করার জন্য সুবিধা প্রদান করবে। আর্থিক এবং যাতায়াতের জন্য এবং নগর যোজনার যে স্কিমগুলি আছে সেগুলির সাহায্যে শহরের পাশের ক্ষেত্রগুলিকে সুদৃঢ়ভাবে বিকশিত করা হবে। শহরগুলির যে উন্নতশীল যে পরিবর্তন এবং পরিবর্তনশীল প্রভাবের সঙ্গে শহরগুলিকে নতুনভাবে গঠন করার জন্য আমাদের সরকার সমস্ত কার্যনীতি এবং বিচারতন্ত্র এবং যেসব নিয়ন্ত্রিত একটি কাঠামো তৈরি করবে, যে অবগমন এবং তার গতিশীল বিকাশ, 30 লক্ষের বেশি অধিক জনসংখ্যা এবং 14টি বড় শহর কার্যক্রম এবং আর্থিক স্বচ্ছতার সঙ্গে সঙ্গে এবং তার সঙ্গে উন্মুখী বিকাশের যে যোজনা সেটা তৈরি করা হবে। শহরের বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে এই যে এলাকা 2.0 এর অন্তর্গত 10 লক্ষ কোটির বিনিয়োগের মাধ্যমে 1 লক্ষ শহরের গরিব এবং মধ্যবিত্ত পরিবারের যে বাড়ির প্রয়োজন সেটার সমাধান করা হবে। এর মধ্যে আগামী 5 বর্ষে 2.2 লাখ কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা থাকবে। উচিত দরে ঋণের সুবিধার জন্য একটি ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও অধিক সুযোগের সঙ্গে দক্ষ এবং পারদর্শী দামের যে বাড়ি সেটা দেবার জন্য একটা সমর্থনকারী যেটা নীতি তথা আইন তৈরি হবে। জলের সরবরাহ এবং তার স্বচ্ছতা, রাজ্য সরকার তথা বহু দিকের ব্যাংকের যে অংশীদারিত্ব, আমরা নির্ভরশীল একটা পরিকল্পনার মাধ্যমে 100টি বড় শহরে জলের সরবরাহ, জলসেচ এবং উপযুক্ত পরিকাঠামো এবং আর্থিক পরিচালনার যে ভার সেটার সরবরাহ করব। এর ফলে যে উপযুক্ত জলে প্রয়োগ, সেচ তথা আশপাশের অঞ্চলে পুকুরগুলিকে ভরে দেবার পরিকল্পনা নেওয়া হবে। স্ট্রিট মার্কেট, স্ট্রিট বিক্রেতার যে নিয়োগ তার জন্য যে তহবিল সেটার উপর আমাদের সরকার আগামী 5 বছর নির্বাচিত বেশ কিছু শহরে সাপ্তাহিক হাট অর্থাৎ স্ট্রিট ফুড হাবের উন্নতির মাধ্যমে সহায়তা করার জন্য একটি যোজনা পরিকল্পনা করেছেন। স্ট্যাম্প কর আমাদের সকলের জন্য এই দর কম করার জন্য তথা মহিলার দ্বারা কিনে নেওয়া যে সম্পত্তিগুলি রয়েছে তার জন্য যে করগুলিকে সেগুলিকে আরও কম করে দেওয়ার জন্য আমরা সমস্ত রাজ্যগুলিকে উৎসাহ দান করব, যারা অত্যন্ত পরিমাণে স্ট্যাম্প শুল্ক লাগানোর কথা বলছেন সেগুলিকে কম করব। এটাকে একটা অনিবার্য কারণ হিসেবে দর্শানো হবে। অগ্রাধিকার 6,
জ্বালানির সুরক্ষা, জ্বালানির পরিবর্তন। অন্তর্বর্তী বাজেটে আমি সহজলভ্যতা পৌঁছানোর ক্ষেত্রে এবং জ্বালানি সুরক্ষার সঙ্গে সঙ্গে তথা উচ্চ এবং অধিক সংশোধন তার সঙ্গে আর্থিক বৃদ্ধিকে বজায় রাখার জন্য আমাদের একটা নীতি ঘোষণা করেছিলাম। আমরা উপযুক্ত জ্বালানির যে সম্বন্ধে একটা উপযুক্ত দস্তাবেজ আমরা পেশ করব, যা বিকাশ, পরিবেশের যে স্থিতিস্থাপকতা সেটার মধ্যে একটা ব্যালেন্স অবস্থা এনে দেবে। পিএম সূর্যঘর বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা। অন্তর্বর্তী বাজেটের যে ঘোষণার অনুরূপ অন্তর্বর্তী বাজেটের অনুরূপ আমরা 1 কোটি বাড়িকে প্রত্যেক মাস 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেবার ক্ষেত্রে সক্ষম বানাবো এবং বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট লাগানোর মাধ্যমে এবং সূর্যঘর যে বিদ্যুতের প্রকল্প সেটা শুভারম্ভ হয়ে গিয়েছে। এই যোজনার ফলে মানুষের প্রতিক্রিয়া খুবই ভালো এসেছে, যার অন্তর্গত 1.28 কোটি টাকার অধিক রেজিস্ট্রেশন হয়েছে এবং 14 লক্ষ আবেদন এসেছে। আমরা একে আরও উৎসাহিত করব। পাম্পড স্টোরেজ নীতি, বিদ্যুতের সংরক্ষণ এবং তার যে পরিবর্তনশীল যে প্রকৃতি এবং নতুন নতুন যে শক্তির উৎস সেটাকে নিয়ে আসার ক্ষেত্রে এবং সেগুলিকে সুবিধাজনক করার ক্ষেত্রে আমরা পাম্প স্টোরেজের জন্য একটি নতুন নীতি নিয়ে আসব। ছোট তথা মডিউলার পারমাণবিক যে রিঅ্যাক্টরগুলি রয়েছে সেগুলির বিকাশ, পারমাণবিক জ্বালানি বিকশিত ভারতের জন্য জ্বালানি মিশ্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই সম্বন্ধে আমাদের সরকার ভারত স্মল রিঅ্যাক্টিভের যে প্রতিষ্ঠাতা এবং ভারত ক্ষুদ্র মডিউলার রিঅ্যাক্টরের যে অনুসন্ধান এবং তার বিকাশ এবং তৃতীয় পরমাণু জ্বালানির জন্য নতুন নতুন প্রযুক্তির অনুসন্ধান এবং বিকাশ করার জন্য নিজ ক্ষেত্রের সঙ্গে এর অনুসন্ধান করবে এবং এর জন্য অনুসন্ধান এবং আর্থিক সহায়তা এর জন্য প্রদান করা হবে। উন্নত আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট, উন্নত কার্যক্ষমতা বহন সম্পন্ন আল্ট্রা সুপার ক্রিটিক্যাল AUSC থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য যে স্বদেশি প্রযুক্তির যে উন্নতি সেটার কাজ সম্পূর্ণ হয়েছে। NTPC এবং BHEL এর একটা সংযুক্ত শিল্পোদ্যোগ ASCর প্রযুক্তির ব্যবহার করে 800 মেগাওয়াটের একটি বৈদ্যুতিন ক্ষেত্র তৈরি করা হবে। সরকার যেসব প্রত্যাশী রাজস্ব সহায়তা তাদের সহজলভ্য করবে, এই সমস্ত শ্রেণীর জন্য উচ্চ শ্রেণীর যে ইস্পাত এবং উন্নত ধাতু সামগ্রী উৎপাদন করার জন্য স্বদেশী ক্ষমতার উন্নতি সাধনের মাধ্যমে অর্থ ব্যবস্থার জন্য দূরবর্তী এবং দূরদর্শী লাভের সম্ভাবনা থাকবে। হার্ড টু অ্যাবেট যেসব উদ্যোগগুলি রয়েছে সেগুলির জন্য আমাদের আরও উন্নত সাধনের জন্য একটা পরিকল্পিত মানচিত্র তৈরি হবে। এইসব শিল্পগুলিকে বর্তমানে প্রদর্শন এবং যে লক্ষ্য এবং ব্যবসা পদ্ধতিতে এবং ইন্ডিয়ান কার্বন মার্কেট পদ্ধতির মাধ্যমে তার জন্য উপযুক্ত আইন তৈরি হবে। পারম্পরিক সূক্ষ্ম এবং যেসব লঘু উদ্যোগ রয়েছে সেগুলিকে সহায়তা, তাম এবং সেরামিক যেসব ক্লাস্টার রয়েছে তার মধ্যে পারম্পরিক এবং তার সঙ্গে লঘু শিল্পগুলির জন্য যে গ্রেড জ্বালানি রয়েছে তার জন্য একটা লেখা সুবিধা এবং পরীক্ষা দেওয়া হবে। এর জন্য জ্বালানি দক্ষতা এবং উপায়গুলিকে চালু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই যোজনার জন্য আগামী শ্রেণীতে অন্যান্য শ্রেণীবদ্ধতে এটাকে আবার রূপান্তর করা হবে। অগ্রাধিকার 7 পরিকাঠামো, কেন্দ্র সরকার দ্বারা পরিকাঠামোর জন্য যে বিনিয়োগ, কেন্দ্র সরকার দ্বারা বিগত বেশ কিছু
বছরে পরিকাঠামো তৈরির জন্য তথা এটাকে আর উন্নত করার জন্য বেশ কিছু পর্যাপ্ত যে বিনিয়োগ, তার জন্য অর্থ ব্যবস্থায় একটা পজিটিভ প্রভাব এসেছে। আমরা অন্য অগ্রাধিকার যে প্রভাব এবং রাজকোষীয়কে একত্রীকরণের ক্ষেত্রে আগামী 5 বছরে পরিকাঠামোর জন্য একটা সুদৃঢ় রাজকোষীয় সহায়তা দেওয়ার চেষ্টা করব। এর অর্থাৎ মূলধনী ব্যয়ের জন্য 11,111 কোটি টাকার ব্যবস্থা আমরা করেছি। এটা আমাদের জিডিপির 3.4% হবে। রাজ্য সরকার দ্বারা পরিকাঠামোর জন্য বিনিয়োগ আমরা রাজ্যগুলিকে তাদের বিকাশের অগ্রাধিকারের অধীন পরিকাঠামোর জন্য সেই মানদণ্ডের সঙ্গে তাদেরকে দেবার জন্য আমরা উৎসাহিত করব। রাজ্যগুলিকে তাদের সম্পদ এর ব্যবহার এবং তার জন্য 1.5 লক্ষ কোটি টাকার সুদমুক্ত ঋণের সুবিধা দেয়া হবে। Private investment. পরিকাঠামোতে নিজ বিনিয়োগ, পরিকাঠামো এবং তার জন্য সমর্থনকারী যে নীতি এবং নিয়ন্ত্রিত নীতিগুলির মাধ্যমে পরিকাঠামোতে নিজ ক্ষেত্রগুলিতে বিনিয়োগের জন্য সময় দেওয়া হবে। এর জন্য আর্থিক সহায়তা এবং তার জন্য পোষণ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMJSY জনসংখ্যা বৃদ্ধিকে দৃষ্টি দেওয়ার জন্য PMJSY জন্য যেসব 25,000 গ্রামীণ অঞ্চল রয়েছে এর জন্য 12,000 আরও নতুন রাস্তা তৈরি করার জন্য PMJSY এর যে শ্রেণী তার 4র্থ অংশ শুরু করা হবে। সেচ এবং বন্যার উপশম। বিহার মাঝে মধ্যেই বন্যা কবলিত হয়ে পড়ে, এর ফলে অনেকে নিজেদের ঘরবাড়ি হারান। নেপালে বন্যা নিয়ন্ত্রণে যে পরিকাঠামো নির্মাণের জন্য সেখানে উন্নতি এখনও বাকি রয়েছে। আমাদের এখানে দ্রুত সেচ এবং তার সঙ্গে লাভের জন্য যে কার্যক্রম এবং অন্যান্য স্রোতের মাধ্যমে 11,500 কোটি টাকার অনুমানিত যে দরকার, তার জন্য যেসব আন্তঃরাজ্য লিঙ্ক এবং ব্যারাজগুলি রয়েছে তাতে খরচ করবে। এবং তার সঙ্গে সঙ্গে নদী দূষণ এবং নতুন পলিকরণ এবং 20 অন্যান্য চালু স্কিম এবং অন্যান্য যোজনাগুলির জন্য আর্থিক সাহায্য প্রদান করবে। এর সঙ্গে নানা ধরনের চেষ্টার জন্য বন্যা প্রশমন এবং সেচ ব্যবস্থার সমীক্ষা এবং তার জন্য নতুন গবেষণা করা হবে। আসাম প্রত্যেক বছর ভারতে যে উৎপত্তিগত ব্রহ্মপুত্র নদী এবং এর জন্য যে বন্যার যে বিভীষিকা তার মুখোমুখি হয়। আমরা অসমকে বন্যা রোধকারী এবং তার জন্য সহায়তা আমরা প্রদান করব। হিমাচল প্রদেশ গত বছর বন্যার জন্য অনেক হানি হয়েছে। আমাদের সরকার বহুপক্ষের উন্নতি সহায়তা প্রকল্পের মাধ্যমে এবং পুনর্বাসনের জন্য রাজ্যগুলিকে সাহায্য প্রদান করবে। উত্তরাখণ্ডেও মেঘভাঙা বৃষ্টি এবং ল্যান্ডস্লাইডের জন্য অনেক ক্ষতি হয়েছে। আমরা রাজ্যগুলিকে সহায়তা করব। বেশ কিছুদিন আগে সিকিমে ভয়ঙ্কর বন্যা এবং ল্যান্ডস্লাইড হয়েছে, যার ফলে পুরো রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সরকার রাজকোষ থেকে সহায়তা তাদের প্রদান করবে। পর্যটন সর্বদাই আমাদের সভ্যতার একটি অংশ। ভারতকে বৈশ্বিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যে প্রয়াস, সেটার জন্য কর্মসংস্থান সৃজন, তার জন্য বিনিয়োগকে আমরা উৎসাহ দেব এবং অন্যান্য ক্ষেত্রে আরও নতুন নতুন সুযোগ আমরা তৈরি করব। অন্তর্বর্তী বাজেটে লিখিত উপায়গুলি ছাড়াও আমরা নিম্নলিখিত উপায়গুলির প্রস্তাব করছি। বিহারে গয়াতে স্থিত বিষ্ণুপাদ মন্দির এবং মহাবোধি গয়া
দায়িত্বে ও তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তাকে বিশ্বস্তরের এবং পর্যটন গন্তব্যস্থল হিসেবে উন্নতিশীল করে তোলার জন্য আমরা সফল বিশ্বনাথ করিডরের মডেল অনুরূপ বিষ্ণু মন্দির করিডোর এবং মহাবোধি মন্দির করিডোর রূপে তার স্থাপনা করা হবে। রাজগীর যেসব হিন্দু, বৌদ্ধ এবং জৈনদের জন্য অত্যন্ত ধার্মিক দৃষ্টি রয়েছে এবং যেমন বিশ্ব তীর্থঙ্কর এবং বিভিন্ন মুনিঋষিদের মন্দির, অত্যন্ত প্রাচীন সপ্ত ঋষি অর্থাৎ সপ্ত কর্মজল ধারা একটা ব্রহ্মকুণ্ড সেখানে তৈরি করে, যা অত্যন্ত পবিত্র। রাজগীরের জন্য একটা সমগ্র উন্নতিশীল পরিকল্পনা নিয়ে আসা হবে। আমাদের সরকার নালন্দা বিশ্ববিদ্যালয়ের এবং এই গৌরবপূর্ণ যে গুরুত্ব তার পুনরুত্থাপন করার জন্য এবং নালন্দাকে একটি পর্যটন কেন্দ্র রূপে বিকশিত করার ক্ষেত্রে সহায়তা প্রদান করবে। ওড়িশার যে নান্দনিক সৌন্দর্য, মন্দির, স্মারক, শিল্প, বন্যজীবন অভয়ারণ্য, প্রাকৃতিক দৃশ্য এবং প্রাচীন সমুদ্র উপকূল সমস্ত কিছু মিলে এটাকে একটা শ্রেষ্ঠ গন্তব্যস্থল হিসেবে তুলে ধরে। আমাদের সরকার তাদের উন্নতির জন্য সাহায্য প্রদান করবে। অগ্রাধিকার ৮ নব উন্মেষ, অনুসন্ধান এবং তার বিকাশ। আমরা মৌলিক যে গবেষণা, আমরা প্রোটোটাইপ উন্নতির জন্য অনুসন্ধান ন্যাশনাল গবেষণা তহবিলের শুরু করব। এজন্য আমরা অন্তর্বর্তী বাজেটের ঘোষণার অনুরূপ ১ লক্ষ কোটি টাকার অর্থ থেকে বাণিজ্যিক ক্ষেত্রে নিজ উদ্যোগে তৈরি সঞ্চালিত অনুসন্ধান এবং গবেষণাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা সংস্থা তৈরি করব। অন্তরিক্ষর অর্থব্যবস্থা আগামী ১০ বছরে মহাকাশ এর জন্য যে বিনিয়োগ, তার অর্থব্যবস্থা সেটাকে ৫ গুণ বৃদ্ধি করার জন্য এবং বৃদ্ধি করে ১,০০০ কোটি টাকার একটা উদ্যোগ নেওয়া হবে। অগ্রাধিকার ৯ আগামী প্রজন্মের উন্নতি সাধন। আর্থিক নীতির যে ফ্রেমওয়ার্ক, আমরা আর্থিক উন্নতির জন্য সমগ্র দৃষ্টিকোণ সেখানে আরোপ করার সঙ্গে সঙ্গে একটা আর্থিক নীতি ফ্রেমওয়ার্ক তৈরি করব এবং রোজগারের যে সুযোগ এবং একটানা উচ্চ বিকাশের জন্য আমরা আগামী প্রজন্মের জন্য একটা নতুন চিন্তা ভাবনা তুলে ধরব। আমাদের সরকার এক নতুন উৎপাদন কার্যক্রমের জন্য সংশোধন এবং বাজার এবং বিভিন্ন অঞ্চলগুলিকে অধিক কুশল করে তোলার জন্য সংশোধন করবে এবং তাকে উৎসাহ প্রদান করবে। এইসব সংশোধনের মাধ্যমে উৎপাদনের সমস্ত কার্যক্রম, ভূমি, সিরাম, পঞ্জি এবং শিল্প এবং সমস্ত যেসব কার্য যেগুলি উৎপাদন প্রদান করে সেগুলোর ক্ষেত্রে সহায়তা প্রদানের যে বর্গ তাতে অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে বেশ কিছু সংশোধনের সফল কার্য বহন করার জন্য কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সহযোগ এবং নিজেদের মধ্যে সম্মতি প্রদান আবশ্যক, কারণ রাজ্যের উন্নতির মাধ্যমেই দেশের উন্নতি হয়। এবং প্রতিযোগিতামূলক চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে এবং তার জন্য কার্যগুলিকে এগিয়ে নিয়ে যেতে আমি রাজ্যগুলিকে উৎসাহ দেওয়ার জন্য ৫০ বছরের জন্য সুদমুক্ত ঋণের একটা প্রস্তাব চিহ্নিত করার কথা বলছি। আমরা রাজ্যগুলির সঙ্গে কাজ করতে করতে আমরা নিম্নলিখিত সংশোধন করব। রাজ্য সরকার দ্বারা ভূমি সম্বন্ধীয় যেসব সংশোধন, গ্রামীণ এবং শহর দুই ক্ষেত্রেই ভূমি সম্বন্ধিত যেসব সংশোধন, তার জন্য একটা ভূমি প্রসারণ পরিকল্পনা এবং শহরের যে একটি পরিকল্পনা এবং একটি নির্মাণের আইন তৈরি হবে উপযুক্ত রাজকোষের সহায়তার মাধ্যমে তাদের সহায়তা প্রদান করা হবে। গ্রামীণ ভূমি সম্বন্ধিত কার্যক্রম, গ্রামীণ ভূমি সম্বন্ধিত যে কার্য রয়েছে নিম্নলিখিত জিনিসগুলি থাকবে। প্রথম হচ্ছে ভূমিখণ্ডগুলির জন্য অনন্য ভূমি আধার করা এবং এর সঙ্গে
মানচিত্রগুলিকে ডিজিটালকৃত করা এবং এই ডিজিটালকৃত মানচিত্রের অনুসারে বিভিন্ন ভাগের সমীক্ষা। চতুর্থ হচ্ছে ভূমির রেজিস্ট্রি করার স্থাপনা এবং পঞ্চম হচ্ছে কৃষককে রেজিস্ট্রি কার্যক্রমে নিয়ে আসা। এর কার্যক্রমের ফলে ঋণের প্রবাহ এবং অন্যান্য কৃষি সংক্রান্ত পরিষেবা সুগম হবে। শহরের ভূমি সম্বন্ধিত কার্যকলাপ। শহরের ভূমি ক্ষেত্রে যে ভূমি রেকর্ড রয়েছে সেগুলিকে GIS ম্যাপিংয়ের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা হবে এবং সম্পত্তি রেকর্ড আইন এবং তার কর প্রশাসনের জন্য সূচনা দেবার জন্য একটি কার্যপ্রণালী তৈরি করা হবে। এর ফলে স্থানীয় সম্পদগুলির আর্থিক এবং তার সঙ্গে সঙ্গে তাদের উন্নতি সাধন করা সম্ভব হবে। শ্রম সম্বন্ধীয় সংশোধন। শ্রমিকদের জন্য আমাদের সেবা। আমাদের সরকার শ্রমিকদের জন্য বেশ কিছু সেবার ব্যবস্থা করবে। এর মধ্যে রোজগার এবং কৌশল প্রশিক্ষণের সম্বন্ধিত সেবাগুলি থাকবে। শ্রম পোর্টাল সঙ্গে এবং অন্যান্য পোর্টালগুলির সঙ্গে জুড়ে দেওয়ার মাধ্যমে এক জাতীয় এবং একই দিকের একটি সমাধান পাওয়া যাবে। দ্রুতগতিতে পাল্টাতে থাকা শ্রম বাজার এবং কৌশল উৎপাদন এবং উপযুক্ত রোজগারের ভূমিকা এবং যেসব থাকা ডেটাবেসগুলি রয়েছে এবং আকাঙ্ক্ষিত যেসব কৌশল সিস্টেম রয়েছে সেগুলিকে জুড়ে দেওয়ার জন্য এই পদ্ধতিতে নিয়ে আসা হবে। সমাধান পোর্টাল। শিল্প এবং ব্যবসার জন্য যে নিয়মগুলি রয়েছে সেগুলিকে বাধ্য করার জন্য এবং সেগুলিকে সহজতর করে তোলার জন্য তার একটা নতুনভাবে তাকে পরিচয় দেয়া হবে। পুঁজি এবং শিল্প অংশগুলিকে সংশোধন। অর্থ ব্যবস্থার যে আর্থিক প্রয়োজনকে পূরণ করার জন্য আমাদের সরকার এই ক্ষেত্রকে অপার ক্ষমতা এবং তার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করার জন্য একটি আর্থিক ক্ষেত্রের যে লক্ষ্য এবং উপযুক্ত কার্যনীতি তার জন্য দস্তাবেজ পেশ করবে। আগামী 5 বছরের জন্য কার্যসূচি তা নির্ধারণ করবে এবং সরকার যেসব নিয়ন্ত্রিত আইন রয়েছে এবং বাজারগুলিরকে মার্গদর্শন করবে। জলবায়ু বিত্তের জন্য আমরা জলবায়ু অনুকূল মূলধন বাড়ানোর জন্য জলবায়ু অর্থের জন্য ব্যবস্থা বিকশিত করব। এতে দেশের জলবায়ু প্রতিশ্রুতির এবং দূষণমুক্ত পরিবর্তনে সহায়তা হবে। পরিবর্তনশীল মূলধন ব্যবস্থা আমরা বিমান এবং বিমানবন্দরের অর্থায়নের জন্য ইকুইটির সাময়িক অর্থের জন্য একটি কুশল এবং নমনীয় পদ্ধতি পরিবর্তনশীল মূলধনের পরিকাঠামোর কথা বিবেচনা করছি। আমরা ওভারসিজ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এবং ওভারসিজ ব্যবস্থাকে আরও সরল করা হবে। প্রথম বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের যাতে সুবিধা হয় এবং প্রাথমিক ব্যবস্থায় এবং ওভারসিজ বিনিয়োগের জন্য ভারতীয় মুদ্রার ব্যবহারের সুবিধা যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করা হবে। NBS বাৎসল্য। মাতা পিতা এবং অভিভাবকের দ্বারা বাচ্চাদের জন্য অংশদানের লক্ষ্যে বাৎসল্য যোজনা শুরু করা হবে। এই যোজনাকে সহজ রূপে একটি সামান্য NPS-এর অ্যাকাউন্টে পরিবর্তন করা যাবে। প্রৌদ্যোগিকি প্রয়োগ। আমরা গত 10 বছরে উপভোক্তা ক্ষেত্রে সংস্কার করতে এবং আমাদের এই ব্যবস্থায় অসমানতা দূর করার জন্য সাফল্যের সঙ্গে প্রয়োগ করেছি। ডিজিটাল এবং পরিকাঠামো ক্ষেত্রে সার্বজনিক বিনিয়োগ এবং অভিনব ক্ষেত্রে বিনিয়োগের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রকে সংস্কার করার জন্য কাজ করেছি। আমরা অর্থব্যবস্থা ডিজিটালীকরণের জন্য প্রযুক্তি ক্ষেত্রে দ্রুততার সঙ্গে কাজ করব। ব্যবসায় করার ক্ষেত্রে ব্যবসাকে সহজ করার জন্য আমরা 2.0 ভিত্তিতে আগে থেকেই কাজ করছি। এই জন্য রাজ্যগুলিকে এই সমস্ত রূপায়ণের জন্য ডিজিটালাইজ করার ব্যবস্থা উৎসাহিত করা হবে। ডাটা এবং পরিসংখ্যান। ডাটা পরিচালনা, সংগ্রহ এবং সংস্করণের ক্ষেত্রে সংস্কার এবং
ডাটা এবং পরিসংখ্যানের ব্যবস্থাপনার জন্য ডিজিটাল ভারত মিশনের অন্তর্গত স্থাপিত ডাটাবেস সহ বিভিন্ন ক্ষেত্রীয় ডাটাবেসের প্রয়োগ এবং প্রযুক্তি প্রয়োগ এর ব্যবস্থা যাতে করা যায় তার উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। নতুন পেনশন যোজনা এনপিএস এর সমীক্ষার জন্য গঠিত সমিতি নিজেদের কাজে পর্যাপ্ত প্রগতি করেছে। আমি আনন্দিত যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সংযুক্ত পরামর্শদাতা মেশিনারি এর রাষ্ট্রীয় পরিষদ যে দৃষ্টিকোণ গ্রহণ করেছে একটি এমন সমাধান গ্রহণ করা হবে এবং তাতে সাধারণ মানুষের সুবিধার জন্য রাজস্ব ব্যবস্থাকে অব্যাহত রাখা হবে। 2024-25-এর জন্য মোট রিসিট এবং মোট ব্যয় যথাক্রমে 32.307 লক্ষ কোটি এবং 48.41 অনুমান করা হচ্ছে। জিরো কর ব্যবস্থা রাজস্ব ঘাটতি জিডিপির 4.9% হবে বলে অনুমান করা হচ্ছে। 2024-25-এর সময়ে অভ্যন্তরীণ মোট উৎপাদন 11.63 কোটি টাকা থাকবে বলে অনুমান করা হচ্ছে। এটা 2023-24-এর তুলনায় কম হবে। 2021-এ আমি যে রাজস্ব ঘাটতির কথা ঘোষণা করেছিলাম এবং আমাদের লক্ষ্য যেটা ছিল সেটা সেই ঘাটতিকে 4% কম করা। এইবার আমরা এই পথে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 2027-এ আমাদের লক্ষ্য প্রতি বছর রাজস্ব ঘাটতিকে এইভাবে রাখা হবে যাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ঋণ প্রায়শই কম যাতে থাকে তার প্রতি দৃষ্টি দেওয়া হবে। আমি এখন খ অংশের প্রতি দৃষ্টি দেব। পরোক্ষ কর। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি জিএসটি থেকে শুরু করছি। এতে সাধারণ মানুষের ওপরে করের বোঝা কম করা হয়েছে, অনুপালনীয়তার বোঝাও কম করা হয়েছে, ব্যবসা এবং শিল্পের ক্ষেত্রে লজিস্টিক ব্যয় কম করা হয়েছে, রাজ্য সরকারগুলি এবং কেন্দ্র সরকারের রাজস্বে বৃদ্ধি করার কথা বলা হয়েছে। জিএসটি লাভকে অনেক গুণ বাড়ানোর জন্য আমরা কর কাঠামোকে আরও সরল এবং দায়িত্বশীল বানানোর প্রয়াস করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে এর বিস্তার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সীমা শুল্ক ক্ষেত্রে উপভোক্তাদের স্বার্থকে সর্বোপরি রেখে স্থানীয় মূল্য বৃদ্ধিকে প্রোৎসাহিত করা এবং অধিক প্রতিযোগিতামূলক তৈরি করা এবং করকে আরও সরল করার উপর জোর দেওয়া হয়েছে। 2022-23-এ আমরা সীমা শুল্কের হারের সংখ্যা কম করেছি। আমি বাণিজ্যিক সুবিধা এবং শুল্কের ক্ষেত্রে যে ত্রুটি রয়েছে সেগুলো দূর করার জন্য আগামী 6 মাসে যুক্তিসঙ্গত এবং সরল করার জন্য এই সমস্ত হারকে ব্যাপক সমীক্ষা করার প্রস্তাব করছি। আমি এখন ক্ষেত্র বিশেষে সীমা শুল্কের কথা বলছি। ঔষধপত্র এবং চিকিৎসা উপকরণ, ক্যান্সারের সুবিধা দেবার জন্য আরও 3টি ওষুধকে পূর্ণ সীমা শুল্ক দিতে প্রস্তাব রাখছি। আমি পর্যায়ক্রমিক নিয়ম হিসেবে এক্স রে মেশিনের উৎপাদনের ক্ষেত্রে এক্স রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের ক্ষেত্রে ইসিডির পরিবর্তনের প্রস্তাব করছি যাতে এগুলোকে উপযুক্ত করে নির্মাণ করা সম্ভব হয়। মোবাইল ফোন এবং যন্ত্রাংশ, গত 6 বছরে মোবাইলের অভ্যন্তরীণ উৎপাদনের 3 গুণ বৃদ্ধির জন্য এবং এর রপ্তানির
ক্ষেত্রে বৃদ্ধির জন্য ভারতের মোবাইল ব্যবস্থা অনেক পরিপক্ক হয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য আমি প্রস্তাব করছি যে মোবাইল ফোন এবং মোবাইল চার্জারের ওপর বিসিডি হ্রাস করে 15% করা হোক। প্রয়োজনীয় খনিজ লিথিয়াম, তামাক, কপার এবং সংশ্লিষ্ট খনিজ পদার্থ ক্ষেত্রে পরমাণু জ্বালানি এবং পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ইত্যাদির ক্ষেত্রে ইলেকট্রনিকের মতো ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। আমি 25 প্রয়োজনীয় খনিজ দ্রব্যকে পুরোপুরি সীমাশুল্ক ছাড় দেওয়ার কথা ঘোষণা করছি। এই উপায়ে এমন খনিজ এর প্রক্রিয়াকরণ এর উৎসাহিত হবে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে এই সমস্ত ক্ষেত্রের উপভোক্তারা উপকৃত হবেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এনার্জি ট্রানজিশনের প্রয়োজনীয়তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এতে সহায়তার জন্য আমি দেশে সোলার সেল এবং প্যানেলের নির্মাণে ব্যবহৃত মূলধনী বস্তুর যে তালিকা সেটাকে বিস্তার করার প্রস্তাব করছি। সোলার গ্লাস, টিন্ট, কপার ইন্টারকানেক্ট এর পর্যাপ্ত আভ্যন্তরীণ উৎপাদনের জন্য সীমা শুল্ক বাড়ানোর প্রস্তাব করছি না। সামুদ্রিক পণ্য, এখন পর্যন্ত সি ফুডের উৎপাদন 60,000 পৌঁছে গেছে। এই রপ্তানির ক্ষেত্রে ফ্রোজেন শ্রিম্পের 2/3 রয়েছে। এই প্রতিযোগিতা বৃদ্ধির জন্য পলিকিট, শ্রিম্প এবং ফিশ ফিডের জন্য বিসিডি হ্রাস করে 5% করার প্রস্তাব করছি। আমি শ্রিম্প এবং ফিশ ফিডের উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণকে সীমা শুল্ক থেকে ছাড় দেবার প্রস্তাব করছি। চামড়া এবং টেক্সটাইল ক্ষেত্রে রপ্তানির প্রতিযোগিতা বৃদ্ধির জন্য আমি হাঁস, গুছ এবং রিয়েল ডাউন ফিলিং ম্যাটেরিয়াল এবং বিসিডির ক্ষেত্রে আমি চামড়া এবং টেক্সটাইলের রপ্তানি এবং অন্যান্য বস্তুর উৎপাদনের জন্য যে তালিকা রয়েছে তার সঙ্গে অন্যান্য বস্তুকে আমি যুক্ত করছি। মিথাইলিন ডাইফিনাইল এবং অ্যাসোসাইনেট এর ওপর বিসিডি 7.5% কম করে 5% করার প্রস্তাব করছি। এছাড়া রোপ হাইড স্কিম এবং চামড়ার রপ্তানি ব্যবস্থাকে মূল্যবান ধাতু, দেশে সোনা এবং মূল্যবান ধাতু যে সমস্ত অলংকার তার মুদ্রক্ষেত্রে সেটা কম করে 6% এবং প্ল্যাটিনামের ওপর 6.4% করার প্রস্তাব করছি। অন্য ধাতু, ইস্পাত এবং তামা খুব প্রয়োজনীয়। এর উৎপাদন ব্যয় কম করার জন্য আমি ফেরো নিকেল, গ্লিস্টার, কপার এর ওপর বিসিডি হ্রাস করার প্রস্তাব করছি। আমি ফেরাস স্ক্র্যাপ এবং কপার স্ক্র্যাপের ওপর 2.5% সুবিধা হারে বিসিডি দেবার প্রস্তাব করছি। ইলেকট্রনিক্স, স্বদেশি ইলেকট্রনিক শিল্পে মূল্য বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য রেজিস্ট্রার উৎপাদন বাড়ানোর জন্য অক্সিজেন ফ্রি বিসিডি কম করার প্রস্তাব করছি। আমি কানেক্টর এর উৎপাদনের জন্য কিছু করে ছাড় দেবার প্রস্তাব করছি। বর্তমান এবং নতুন সহায়তার জন্য আমি অ্যামোনিয়াম নাইট্রেটের 7.5% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব করছি। প্লাস্টিক, পিভিসি ফ্লেক্স ব্যানার বায়োডিগ্রেডেবল হয় না এবং পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য লোকসানদায়ক। এর আমদানি কম করার জন্য বিসিডি 10% থেকে কমিয়ে দূরসঞ্চার উপকরণ অভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহিত করার জন্য
এই সমস্ত উৎপাদনে পিসিডিএ 10% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করছি। ব্যবসায়িক সুবিধা, অভ্যন্তরীণ বিমান চলাচল এবং সংশ্লিষ্ট শিল্পকে প্রোৎসাহিত করার জন্য আমি আমদানিকৃত মালের ক্ষেত্রে 6 মাস থেকে বাড়িয়ে 1 বছরে প্রস্তাব করছি। এটাকে আমি আবার বলছি, অভ্যন্তরীণ বিমান চলাচল এবং সংশ্লিষ্ট শিল্প এর উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত মালের ক্ষেত্রে 6 মাস থেকে বাড়িয়ে 1 বছর করার প্রস্তাব করছি। এই রকমভাবে আমি ওয়ারেন্টি সংক্রান্ত সম্বলিত মালকে আবার আমদানি করার যে সীমা সেটাকে 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করার প্রস্তাব করছি। করকে সরল বানানোর জন্য, করদাতা পরিষেবায় সংস্কার করার জন্য, নিশ্চিততা প্রদান করার জন্য এবং মামলা কম করার জন্য আমাদের প্রয়াস অব্যাহত রেখে আমরা কল্যাণকারী যোজনাকে অর্থায়নের মাধ্যমে রাজস্ব বাড়ানোর প্রস্তাব করছি। আমাদের প্রয়াস হচ্ছে কর ব্যবস্থাকে সরল করা। আমরা গত 5 বছরে অনেক উপায় করেছি যাতে কর্পোরেট ট্যাক্স এবং ব্যক্তিগত আয়করের যে ছাড় সেগুলোকে সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থবর্ষ 2022 সালে 58 সরল ব্যবস্থার মাধ্যমে জমা করা হয়েছে। গত অর্থ বছরে পরিসংখ্যান অনুসারে 2/3 বেশি করদাতা নতুন কর ব্যবস্থার সুবিধা নিয়েছেন। আয়কর অধিনিয়ম 1960-এর ব্যাপক সমীক্ষা। এখন আমি আয়কর আইন 1961-র ব্যাপক সমীক্ষার কথা ঘোষণা করছি। এর উদ্দেশ্য হলো এই অধিনিয়মকে সংক্ষিপ্ত, স্পষ্ট এবং যাতে পড়তে সুবিধা এবং বুঝতে সুবিধা হয়। এতে বিবাদ এবং মামলা মোকদ্দমা কম হবে, যার ফলে করদাতারা তাদের করে নিশ্চিততা প্রাপ্ত করতে পারবে। এতে মামলা সংক্রান্ত দাবি দেওয়াও কম হবে। এটিকে 6 মাসের মধ্যে পুরো করার প্রস্তাব রয়েছে। আর্থিক বিলে এতে সূত্রপাত হয়েছে। টিডিএসের ব্যবস্থা পুনর্নির্ধারণ এবং অন্যান্য যে সমস্ত সংস্থান সেই কর ব্যবস্থাকে সরল বানানোর ক্ষেত্রে এখন এটা সূত্রপাত করা হয়েছে। টিডিএসের সরলীকরণ, দুটো ব্যবস্থাকে মিলিয়ে এটাকে একটি ব্যবস্থা করার প্রস্তাব রয়েছে। অনেক 5% টিডিএস কম করে 2% টিডিএস করে দেওয়া হয়েছে এবং মিউচুয়াল ফান্ড এবং ইউটিআইয়ের মাধ্যমে যে পেমেন্টের যে 20% সিডের ব্যবস্থা রয়েছে সেটা সমাপ্ত করা হয়েছে। ই কমার্স এবং টিডিএস হারকে 1% করে 0.1% করার প্রস্তাব রয়েছে। সেই সঙ্গে টিসিএসের অর্থকে বেতনে কাটার যে ব্যবস্থা সেটা টিডিএসের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া আমি টিডিএসের পেমেন্টের ক্ষেত্রে বিলম্ব এবং রিটার্ন ফাইল করতে বিলম্বের ক্ষেত্রে আমি সেটাকে ডিক্রিমিনালাইজ করার প্রস্তাব করছি। আমি টিডিএস বকেয়ার জন্য একটি মানক কার্য ব্যবস্থা এবং সেটাকে সরল এবং যুক্তিসঙ্গত বানার যোজনা তৈরি করছি। পুনর্নির্ধারণ এবং তার সরলীকরণ, রিওপেনিং এবং পুনর্নির্ধারণকে পুরোপুরি সরল বানানোর প্রস্তাব করছি। এখন থেকে নির্ধারণ বর্ষ সমাপ্ত হবার 3 বছর পর এটাকে আবার করা যেতে পারে এবং কর থেকে ছুটের আয় যেটা 50 লাখ অথবা তার বেশি হবে। সার্চের ক্ষেত্রে 10 বছরের বর্তমান সময় থেকে সার্চের বর্ষে 6 বছরের সময়সীমার প্রস্তাব রয়েছে। এতে কর অনিশ্চয়তার ক্ষেত্রে যে বিবাদ রয়েছে সেটা হ্রাস পাবে। ক্যাপিটাল গেইনের সরলীকরণ, ক্যাপিটাল গেইন
করাধানকে অধিক সরল বানানোর প্রস্তাব রয়েছে। কিছু আর্থিক পরিসম্পত্তির ক্ষেত্রে লাভ ক্ষেত্রে 20% হারে লাগবে। এখন বিত্তীয় যে সম্পত্তি তার ওপর যে ব্যবস্থা রয়েছে সেটা অব্যাহত থাকবে। দ্বিতীয় দিকে সমস্ত আর্থিক এবং আর্থিক বহির্ভূত ক্ষেত্রে 12.5% করের হার প্রযোজ্য হবে। নিম্নবিত্ত আয়ের লোকেদের ক্ষেত্রে ক্যাপিটাল গেইনকে ছাড় বাড়িয়ে 1.25 লক্ষ প্রতি বছর লাগানোর প্রস্তাব করছি। 1 বছরের বেশি সময় রাখা, সেটা তালিকা বহির্ভূত পরিসম্পত্তি এবং আর্থিক ছাড়া অন্যান্য শ্রেণীভুক্ত যে সমস্ত ব্যবস্থা রয়েছে, সূচি বহির্ভূত বন্ড এবং ডিবেঞ্চার্সের ক্ষেত্রে সমস্ত হোল্ডিং পিরিয়ডের মূলধনী লাভ সেটা উপযুক্ত হারে প্রদত্ত হবে। সীমাশুল্ক এবং আয় করের অধিক ডিজিটাল রূপে আনা হবে। সীমাশুল্ক এবং আয় করের যাতে অর্ডার গিভিং বা রেকটিফিকেশন অন্তর্ভুক্ত রয়েছে, আগামী 2 বছরের মধ্যে তার ডিজিটালিকরণ করা হবে এবং তাকে পেপারলেস করা হবে। মোকদ্দমা এবং আপিল, একদিকে আপিলের ক্ষেত্রে যে সমস্ত বকেয়া মামলা রয়েছে সেগুলোকে আমাদের প্রয়াসের ফলে সেগুলোর সুফল পাওয়া যাচ্ছে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তার প্রতি দৃষ্টি দেওয়া হবে। আপিলের ক্ষেত্রে যে সমস্ত বকেয়া বিষয় রয়েছে, এমন লোক রয়েছে বিশেষ করে আপিলের শুনানি এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য অধিক আধিকারিক মোতায়েনের সুপারিশ করা হচ্ছে। আমি এছাড়া ট্যাক্স অধিকরণের এবং সুপ্রিম কোর্ট এবং ট্যাক্স সংক্রান্ত এই সমস্ত সংশ্লিষ্ট সীমাকে 7,02 কোটি এবং করার প্রস্তাব করছি। National taxation, we will expand the scope. আন্তর্জাতীয় যে আয়কর আছে তার ক্ষেত্রে যাতে এই সব মোকাবেলা কম হয়, এই বিচারের জন্য আমরা এই ব্যাপারের বিস্তার করতে চাইছি। রোজগার এবং নিবেশ, আমার কাছে নিবেশকে আরও অগ্রাধিকার দেওয়ার জন্য এবং রোজগারকে আরও পুষ্টি দেওয়ার জন্য আমার কাছে কিছু প্রস্তাব রয়েছে। সর্বপ্রথম ভারতীয় স্টার্টআপের যে বাস্তুতন্ত্র আছে তাকে আরও অনুপ্রেরণা দেওয়ার জন্য, আরও শিল্প উদ্যোগকে সমর্থন দেওয়ার জন্য আমি এই প্রস্তাবটি উত্থাপন করতে চাই যে যারা শিল্প নিবেশক আছেন তাদের সমবর্গের ক্ষেত্রে অ্যাঞ্জেল ট্যাক্সকে যাতে সমাপ্ত করা হয়, এই প্রস্তাব আমি করছি। দ্বিতীয়ত, ভারতে ক্রুজ প্যাটার্নের অনেক সম্ভাবনা আছে। রোজগারের সৃজনের জন্য এই শিল্পোদ্যোগকে আরও উৎসাহিত করার জন্য আমি দেশের মধ্যে দেশীয় ক্রুজের সঞ্চালন করার জন্য বিদেশি যে শিপিং কোম্পানি আছে তার জন্য একটি সরলীকৃত ব্যবস্থা শুরু করার প্রস্তাব আমি করছি। তৃতীয়ত, হীরা কাটা এবং তাকে উজ্জ্বলীকরণের জন্য যে শিল্পোদ্যোগ আছে তার জন্য আমরা যে কুশল কারিগরদের আমরা সুযোগ দেই, তার ক্ষেত্রে আমরা বিশ্বে অগ্রণী। এই ক্ষেত্রে আমরা অপরিশুদ্ধ হীরাগুলিকে বেচার জন্য আমরা সেফ হারবার দলের সূত্রপাত করতে চাই। চতুর্থত, আমাদের বিকাশের আবশ্যকতাগুলিকে বিদেশে পুঁজিকে আকর্ষণ করার হেতু আমি বিদেশি কোম্পানিগুলির প্রতি কর্পোরেট কর দরকে 40% থেকে হ্রাস করে 35% করার প্রস্তাব করছি। কর আধারের বিস্তার করার জন্য আমি 2টো প্রস্তাব করছি। ভবিষ্যতের যে বিকল্পগুলি আছে তার ক্ষেত্রে সুরক্ষার ব্যয়ের ক্ষেত্রে এটিকে বাড়িয়ে, এই ট্যাক্সকে বাড়িয়ে 0.2
2% এবং 0.1% করার প্রস্তাব করছি। ইকুইটির ক্ষেত্রে যে শেয়ার আছে তার ক্ষেত্রে প্রাপ্ত আয়ের ওপর শীর্ষধারকের স্তরের ওপর আরও কর রোপণের প্রস্তাব আমি করছি। অন্যান্য প্রস্তাব সামাজিক সুরক্ষা লাভের যাতে সংস্কার করা যায়, তাতে এনপিএস এর ক্ষেত্রে নিয়োজন ক্ষেত্রে কর্মচারীর বেতনের 10% থেকে বাড়িয়ে 14% করার প্রস্তাব আমি রাখছি। এর সাথে সাথে বেসরকারি ক্ষেত্রে সার্বজনিক ক্ষেত্রে যে ব্যাংকগুলি আছে তাদের মধ্যে নতুন কর ব্যবস্থার বিকল্প করার জন্য কর্মচারীদের যে আয় আছে তাতে বেতনের 14% ঘাটতি করানোর প্রস্তাব আমি রাখছি। বহুরাষ্ট্রীয় কোম্পানিগুলির মধ্যে যেগুলিতে কাজ করে সেই সব ভারতীয় যে কর্মচারীরা রয়েছেন তাদের ইএসওপি তারা পান এবং বিদেশে সামাজিক সুরক্ষা যোগদান এবং অন্যান্য জায়গায় তারা নিবেশ করেন। কালো ধনের অধিনিয়মের ক্ষেত্রে যেরকম ছোট বিদেশি যে সম্পত্তি আছে তার যদি সূচনা কেউ না দেয় তাহলে তার দণ্ডপ্রাপ্ত করবেন এবং 20 লক্ষ টাকার অবধি টাকা যদি না জানানো হয় তাহলে তাকে যাতে বেআইনি ঘোষণা করা হয় এই প্রস্তাব আমি করছি। এ সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলি হলো 2% ইকুয়ালাইজেশনকে ফেরত আনতে হবে, আইএফএসসি এর কিছু তহবিলের ক্ষেত্রে এর কর লাভের বিস্তার করতে হবে এবং ডিসক্লোজারের ওপর বেনামির ক্ষেত্রে শাস্তি ও অধিনিয়মের উন্মুক্তি এবং বেনামি সংবিধান প্রতিষেধ অধিনিয়ম 1988 অধীনে এর সংযোজনের ক্ষেত্রে যাতে সংস্কার করা হয়। ব্যক্তিগত আয়করের দরের সম্বন্ধে আমি নতুন কর ব্যবস্থার বিকল্প যারা বেছে নিচ্ছে তাদের জন্য আমি 2টি গুরুত্বপূর্ণ ঘোষণা করছি। প্রথম, বেতনভোগী যে কর্মচারীরা আছে তাদের জন্য যে স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে তার ক্ষেত্রে এই মানক ছাড়কে 50,000 থেকে বাড়িয়ে 75,000 করার প্রস্তাব আমি রাখছি। এই প্রকারে পেনশনভোগী যে মানুষরা আছেন তাদেরকে পারিবারিক পেনশনের ওপর ঘাটতিকে ছাড়কে 15,000 থেকে বাড়িয়ে 25,000 মাত্রায় নিয়ে যাওয়ার প্রস্তাব আমি দিচ্ছি। এর মাধ্যমে নতুন কর ব্যবস্থার মাধ্যমে প্রায় 4 কোটি বেতনভোগী এবং পেনশনভোগী মানুষেরা এর লাভ পাবেন। দ্বিতীয়ত, নতুন কর ব্যবস্থার মধ্যে কর সংরচনাকে নিম্ন অনুসারে সংশোধন করার প্রস্তাব আমি রাখছি। 0 থেকে 3 লক্ষ টাকার 3 থেকে 7 লক্ষ টাকা 5%, 7 থেকে 10%, 10%, 10 থেকে 12 লাখ টাকা অবধি 15% এবং 12 থেকে 15 লক্ষ টাকা অবধি 20% এবং 15 লক্ষ টাকার অধিক 30%। এই সংশোধনের পরিমাণ স্বরূপ নতুন কর ব্যবস্থায় বেতনভাগী যে কর্মচারীরা রয়েছেন তারা আয়কর থেকে 17,500 টাকার লাভ তারা পাবেন। এর অতিরিক্ত আমি অনুলগ্নকে সংযোজনে দেওয়া যে ব্যুরো আছে তা অনুসারে আমি সংশোধন করছি এবং এর প্রস্তাব সহ আমি 37,000 কোটি টাকার, যার মধ্যে 29,000 কোটি টাকা প্রত্যক্ষ করের তথা 8,000 কোটি টাকার অপ্রত্যক্ষ করের রাজস্বকে পরিত্যক্ত করা হবে, যার মধ্যে 30,000 কোটির অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা হবে। এই প্রকার মোট যে পরিত্যক্ত রাজস্ব ছিল তার মধ্যে 7,000 কোটি টাকার সীমা হবে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এর সাথে সাথে আমি বাজেটকে এই সদনের সম্মুখে আমি প্রস্তুত করছি। জয় হিন্দ। আইটেম নাম্বার 2। মাননীয় স্পিকার মহাশয়, আপনার অনুমতিতে আমি আজকের কর্মসূচিতে ফিসক্যাল রেসপন্সের সেকশন 3 অনুসারে বাজেট ম্যানেজমেন্ট এফআরবিএম আইনের 2003 অনুগতিতে যে মিডিয়াম ফিসক্যাল পলিসির স্টেটমেন্ট আছে এবং ম্যাক্রো ইকোনমিকের যে কাঠামোর স্টেটমেন্ট রয়েছে,
আইটেম সংখ্যা 3, আমি মাননীয় স্পিকার মহাশয়, আপনার অনুমতিতে আমি আজকের কর্মসূচিতে অর্থ বিলের 2 নম্বরের বিল আমি পাশ করছি। আজকে প্রশ্ন এখানে উত্থাপিত এটাই যে এই আইনকে উপস্থাপনা করার কি অনুমতি দেওয়া হবে? যে সদস্যরা এর পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা এর বিপক্ষে আছেন তারা না বলুন। আমার বিচারে হ্যাঁ এর সংখ্যা বেশি, তাই এবং এর জন্য এই বিল পাশ করার অনুমতি প্রদান করা হলো এবং আপনি বিলটিকে উপস্থাপিত করতে পারেন। মহাশয়, আমি বিলটি পেশ করছি। আইটেম নম্বর 4, জম্মু ও কাশ্মীরের বাজেট। আমি আজকে এখানে হিন্দি এবং ইংরেজি 2 ভার্সানে এখানে আমি দাঁড়াচ্ছি। এখানে উত্থাপন করব যে ব্যয় হবে ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর 2024-25 ক্ষেত্রে, তা আমি পেশ করছি।